হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং এর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা সিএলপি এর প্রথম চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাক্টের উপরে ডিটেলসে আলোচনা করব। পার্টনারশিপ বলতে কি বোঝায়, পার্টনারশিপ বিজনেস কি, পার্টনারশিপ অ্যাক্ট 1932 হিসেবে কিভাবে পার্টনারশিপ গঠন করতে হয় বা অংশীদারি কারবার কিভাবে শুরু করতে হয়, অংশীদারদের কি কি দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে, অধিকার রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট লিগ্যাল টার্মসগুলো আজকের ভিডিওতে আমরা খুবই বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো ডাউটস, কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। শুরু করার পূর্বে আমি তোমাদের একটি অ্যাডভাইস দিতে চাইবো, তোমরা এটিকে টিপস বা ট্রিক্সও বলতে পারো। তোমাদের মধ্যে যাদের অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিএ দুটো একসাথে রয়েছে, তো সেক্ষেত্রে প্রথম যে দুটো চ্যাপ্টার রয়েছে পার্টনারশিপ অ্যাক্ট এবং কোম্পানি অ্যাক্ট, তো এই দুটো চ্যাপ্টার যখন তোমরা পড়বে তখন দুটো সাবজেক্টের জন্য দুটো বই একসাথে নিয়ে বসবে এবং একসাথেই দুটো টপিককে কভার করবে এবং এমনভাবে পড়বে যাতে দুটো সাবজেক্টেরই থিওরিটিক্যাল টপিকগুলো একবারে তোমাদের মুখস্থ হয়, তোমরা বুঝতে পারো। আলাদাভাবে যাতে দুটো সাবজেক্টের জন্য, দুটো পেপারের জন্য বা দুটো চ্যাপ্টারের জন্য আলাদাভাবে সময় যাতে বের না করতে হয়, তো সেই চেষ্টা করবে। তো এতে তোমাদের অনেকটা টাইম সেভ হবে, সেই সময়তে তোমরা অন্য কোনো ক্ষেত্রে মাথা লাগাতে পারবে, এক্সামিনেশনের প্রিপারেশন করতে পারবে। তো এ ধরনের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আবার যদি আমার মাথায় আসে তো সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে টপিকটিকে আমরা চটপট শুরু করি। তো ফার্স্টে আমরা দেখব ডেফিনেশন অফ পার্টনারশিপ ফার্ম বা অংশীদারি কারবার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর সেকশন নম্বর 4 অনুযায়ী সকলের দ্বারা মিলিতভাবে কিংবা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা পরিচালিত কোনো কারবারের মুনাফা বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় অংশীদারি কারবার। অর্থাৎ অংশীদারি কারবার বলতে সেই ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যেখানে এক বা একের অধিক পার্টনাররা বা অংশীদাররা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সকলে বা সকলের প্রতিনিধি হিসেবে একজন কারবারকে পরিচালনা করে। কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য। এছাড়া যাতে রিস্ক কম হয়, তো সেই উদ্দেশ্যেই এই ধরনের অংশীদারি কারবার শুরু করা হয়েছে, যেটা এক মালিকি প্রতিষ্ঠান বা সোল প্রপারাইটারশিপ ফার্মের ক্ষেত্রে সম্ভব ছিল না। তো সেখানে কি ছিল? তো সোল প্রপারাইটারশিপ ফার্মের মধ্যে একজনই মালিক, সমস্ত দায়বদ্ধতা, সমস্ত রিস্ক তারই। তাই সেক্ষেত্রে এক মালিকি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো হয়, তো সেই সকল সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বা সেই সকল সমস্যার সমাধানের জন্যই মূলত এই পার্টনারশিপ ফার্ম বা অংশীদারি কারবারের সূত্রপাত হয়েছে। এবার আমরা দেখব যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা অংশীদারি কারবারের মধ্যে কি কি এসেনশিয়াল এলিমেন্ট বা অপরিহার্য উপাদান রয়েছে। তো প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো চুক্তি, অর্থাৎ এগ্রিমেন্ট করা, যেটা তোমরা সেমিস্টার 1-এ দেখেছো কন্ট্রাক্টের মধ্যে, সেমিস্টার 2-তে দেখেছো সেল অফ গুডস অ্যাক্টের মধ্যে। তো সেল অফ গুডস অ্যাক্টে কি হচ্ছিল? চুক্তি হচ্ছিল ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আর পার্টনারশিপ ফার্ম গঠনের সময় চুক্তি কাদের মধ্যে হচ্ছে? পার্টনারদের মধ্যে, অংশীদারদের মধ্যে। কিসের জন্য? কারবার পরিচালনা করার জন্য, ঝুঁকি কম করার জন্য আর মুনাফা অর্জনের জন্য। এছাড়া রয়েছে কারবারের অস্তিত্ব। অবশ্যই যেহেতু পার্টনারশিপ বিজনেস স্টার্ট হচ্ছে, পার্টনারশিপ ফার্ম স্টার্ট হচ্ছে, অংশীদারি প্রতিষ্ঠান স্টার্ট হচ্ছে, তাই সেক্ষেত্রে অবশ্যই কারবারের অস্তিত্ব থাকতে হবে, তবেই চুক্তি সম্পাদন হবে। আরেকটি ইম্পর্টেন্ট যে উপাদান বা এলিমেন্ট সেটা হলো সদস্য সংখ্যা। পার্টনারশিপ ফার্ম গঠন করতে হলে কমপক্ষে 2 জন এবং ম্যাক্সিমাম 100 জন পার্টনার হিসেবে ফার্ম পরিচালনা করতে পারে। তবে কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী সেখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 100 জন পার্টনার দ্বারা পার্টনারশিপ ফার্ম গঠন করা যাবে, পরিচালনা করা যাবে, তার বেশি হবে না। তবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে
ম্যাক্সিমাম 10 জন এবং ব্যাংকিং সেক্টর ছাড়া অন্যান্য যে সেক্টর রয়েছে, বিজনেস টাইপ রয়েছে, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 20 জন পার্টনারদেরকে নিয়ে পার্টনারশিপ ফার্ম গঠন করা যাবে। এছাড়া রয়েছে মুনাফা অর্জন এবং বন্টন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। যেহেতু কারবার পরিচালনা হচ্ছে, তাই সেহেতু কারবারিরা বা অংশীদাররা যাতে ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে পারে, ম্যাক্সিমাম মুনাফা অর্জন করতে পারে এবং সেই মুনাফার সমপরিমাণ যাতে বন্টন হয়, সেই উপাদানগুলিও এই পার্টনারশিপ ফার্মের মধ্যে বর্তমান থাকতে হবে। অর্থাৎ চুক্তির মধ্যে সেই ধরনের উপাদানগুলির কথা উল্লেখ করতে হবে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে কোন পার্টনারের পার্সেন্টেজ অফ শেয়ার বা প্রফিট কতটা হবে এবং পার্টনারশিপ ডিড বা চুক্তির মধ্যেই সেই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লিখিত আকারে সেখানে লিপিবদ্ধ করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, ডিড বানাতে হবে, নথি তৈরি করতে হবে। তো সেগুলো কিভাবে হবে, তার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তার কি কি ডকুমেন্টস রয়েছে, তো সেগুলো আমরা আজকের ভিডিওর পরবর্তী অংশে দেখব বা একটু পরে যে আরো যে টপিকগুলো আসবে তো সেখানে আমরা দেখব। এছাড়া আর কি কি উপাদান রয়েছে, এছাড়া রয়েছে প্রতিনিধিত্বের সম্পর্ক, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন তাদের মধ্যে থাকে, তারা যেন মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এমন কোনো সিদ্ধান্ত যেন কোনো পার্টনার গ্রহণ না করে যাতে পার্টনারদের স্বার্থ ক্ষুণ্ণ হয় অথবা ফার্মের স্বার্থ ক্ষুণ্ণ হয়। তো সে ধরনের কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত, কোনো ক্রিয়াকলাপ পার্টনারদের দ্বারা যেন গ্রহণ না করা হয়, তো সেদিকে বিশেষ ধ্যান রাখতে হয় পার্টনারদেরকে বা পার্টনারশিপ ফার্মকে। তো এই ধরনের বেসিক এলিমেন্টগুলো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা দেখব যে অংশীদারি কারবারের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি ফিচার্স রয়েছে। প্রথম ফিচার্স হলো গঠন। অংশীদারি কারবার লিখিত চুক্তি বা মৌখিক চুক্তির মাধ্যমে গঠিত হতে পারে। তবে মৌখিক চুক্তির দ্বারা যদি কোনো অংশীদারি কারবার গঠিত হয়, কোনো পার্টনারশিপ ফার্ম তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে, যে অসুবিধাগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাই পার্টনারশিপ ফার্ম গঠনের ক্ষেত্রে অবশ্যই লিখিত আকারে চুক্তি হতে হবে, অর্থাৎ স্ট্যাম্প পেপারে রেভিনিউ স্ট্যাম্পের মধ্যে সিল মেরে স্ট্যাম্প করে অ্যাডভোকেটের সাইন নিয়ে লিখিত দস্তাবেজের মাধ্যমে অবশ্যই পার্টনারশিপ ফার্ম গঠন হওয়া উচিত, নয়তো পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আইনগত মর্যাদার কথা বলা হয়েছে। পার্টনারশিপ ফার্মের কোনো আইনগত মর্যাদা নেই, অর্থাৎ কোনো সেপারেট এন্টিটি বলে গ্রহণ করা হয় না পার্টনারশিপ ফার্মকে, যেটা কোম্পানির ক্ষেত্রে গ্রহণ করা হয়। অর্থাৎ কোম্পানিকে একটি আর্টিফিশিয়াল পার্সন হিসেবে গণ্য করা হয়, আবার কোম্পানিকে একটি সেপারেট এন্টিটি বা পৃথক সত্তা হিসেবে গণ্য করা হয়। কিন্তু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে তার সেরকম কোনো অস্তিত্ব নেই। অংশীদাররা যদি একে অপরের স্বার্থ ক্ষুণ্ণ করে আর সেক্ষেত্রে যদি পার্টনারশিপ ভেঙে যায়, তাহলে অচিরেই পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। তাই সেই কারণেই পার্টনারশিপ বিজনেসকে সেপারেট এন্টিটি হিসেবে গণ্য করা হয় না। আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যখন কোম্পানি লয়ের উপরে আলোচনা করব, তো সেখানে আমরা কেন কোম্পানিকে সেপারেট এন্টিটি হিসেবে গণ্য করা হয়েছে তো সেগুলো আমরা তখন দেখব। এছাড়া বলা হয়েছে মালিকানা অর্থাৎ ওনারশিপ। পার্টনারশিপ ফার্মে একটি অংশীদারি কারবারের মধ্যে মালিকানা থাকে জয়েন্টলি, অর্থাৎ সম্মিলিতভাবে সকলে প্রত্যেকটি কারবারের ক্রিয়াকলাপগুলোকে পরিচালনা করে। এছাড়া রয়েছে সদস্য সংখ্যা, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 100 জন। এছাড়া রয়েছে মূলধন, ক্যাপিটাল। পার্টনারশিপ ফার্ম পরিচালনার ক্ষেত্রে ক্যাপিটাল ইন্ট্রোডিউসিং করা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন পার্টনার কতখানি ক্যাপিটাল ইন্ট্রোডিউসিং করে বিজনেস স্টার্ট করছে, তো সেটা অবশ্যই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ করতে হবে, নয়তো আগামী দিনে সমস্যা হতে পারে। তো কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। এছাড়া রয়েছে ব্যবস্থাপনা, অর্থাৎ উপযুক্ত ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে, পরিচালনা বিভাগ থাকতে হবে, ব্যবস্থাপনা বিভাগ থাকতে হবে এবং পার্টনাররা নিজেদের দক্ষতা এবং এবিলিটির দ্বারা কিভাবে কারবারকে পরিচালনা করবে তো সেটা তাদের উপরে বর্তাবে। এছাড়া নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি। রেজিস্ট্রেশন যদি না করানো হয় পার্টনারশিপ ফার্মকে, তাহলে কিন্তু পরবর্তী সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেসি, বিভিন্ন ধরনের জটিলতা, সমস্যা তৈরি হতে পারে, যেগুলো নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব। এছাড়া ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে, অর্থাৎ পার্টনারশিপ ফার্ম বা অন্যান্য ধরনের যে কারবারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো
তো সেখানে অবশ্যই ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবে, কারণ এটা বিজনেসেরই একটি মূল অংশ। তবে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তা ইকুয়ালি বর্তায়, সমানভাবে প্রত্যেকের ওপরে বর্তায়, প্রত্যেকটি পার্টনারের ওপরে সেটা বর্তায়। এছাড়া থাকে সীমাহীন দায়। পার্টনারশিপ ফার্মে আনলিমিটেড লাইবিলিটি থাকে। তো আনলিমিটেড লাইবিলিটি বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা তৃতীয় পক্ষের স্বার্থ নিয়ে যখন আলোচনা করব একটু পরে, তো সেখানে আমরা আরো ডিটেলসে দেখব যে সীমাহীন দায় বলতে কি বোঝানো হয়েছে। তো সেগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, ভিডিও যত আগে যাবে তত তোমরা ধীরে ধীরে প্রত্যেকটি টপিকগুলোকে বুঝতে পারবে। এছাড়া রয়েছে স্থায়িত্ব। তো পার্টনারশিপ ফার্মের স্থায়িত্ব আনসার্টেনিটি, অর্থাৎ অনিশ্চিত। পার্টনাররা যদি মনে করে যে আমরা কারবার পরিচালনা করব তাহলে পার্টনারশিপ থাকবে, যদি তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তারা যদি নিজেদের অধিকার কর্তব্যগুলো যদি প্রয়োগ না করতে পারে বা অধিকার বা কর্তব্যগুলো যদি না পায়, মুনাফার বন্টন যদি সঠিকভাবে না হয়, তো সেই সমস্ত কারণে যদি পার্টনারদের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে তারা অচিরেই পার্টনারশিপ বিজনেস ভেঙে দিতে পারে। তাই সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে পার্টনারশিপ বিজনেসের অংশীদারি কারবারের স্থায়িত্ব অনিশ্চিত। এবার আমরা দেখব যে পার্টনারশিপ বিজনেস পরিচালনার ক্ষেত্রে কারা কারা পার্টনার বা অংশীদার হতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট সেকশন নম্বর 11-তে বলা হয়েছে যে কোনো সক্ষম ব্যক্তি বা কম্পিটেন্ট পার্সন, অর্থাৎ দক্ষ, সুস্থ এবং সবল ব্যক্তি পার্টনারশিপ বিজনেস করতে পারবে বা অ্যাজ এ পার্টনার হিসেবে কারবারে যোগদান করতে পারবে। এছাড়া নাবালকের কথাও বলা হয়েছে, কোনো মাইনর ব্যক্তিও পার্টনারশিপ ফার্মে অ্যাজ এ পার্টনার হিসেবে যোগদান করতে পারে, তবে সে কোনোভাবেই কোনো কন্ট্রাক্ট বা চুক্তি সাইন করতে পারবে না, শুধুমাত্র ফার্ম থেকে বিশেষ কিছু সুবিধে পাবে। তো কি সুবিধে সেটা আমরা আরেকটু পরে দেখব। এছাড়া বিকৃত মস্তিষ্কের ব্যক্তির কথা বলা হয়েছে যে কোনো বিকৃত মস্তিষ্কের ব্যক্তিকে অ্যাজ এ পার্টনার হিসেবে পার্টনারশিপ আইন অনুযায়ী, পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী তাদের সাথে কোনো প্রকার চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না। এছাড়া দেউলিয়া ব্যক্তির কথা বলা হয়েছে যে কোনো দেউলিয়া ব্যক্তিকেও অংশীদার হিসেবে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী, অংশীদারি আইন অনুযায়ী তাদেরকে কোনোভাবেই চুক্তিতে আবদ্ধ করা যাবে না বা তারা কোনোভাবেই চুক্তি সম্পাদন করতে পারবে না। এছাড়া মহিলাদের কথা বলা হয়েছে, অবশ্যই কোনো মহিলাকে বা ওমেনকে চুক্তিতে আবদ্ধ করা যাবে, সে অ্যাজ এ পার্টনার হিসেবে কারবার পরিচালনা করতে পারবে। এছাড়া কোম্পানির কথা বলা হয়েছে, অবশ্যই একটি কোম্পানি পার্টনারশিপ বিজনেসের মধ্যে অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করতে পারবে, তবে এখানে কিছু বাধা নিষেধ, কিছু শিথিলতা রয়েছে। বলা হয়েছে যে যদি একটি কোম্পানি একক ব্যক্তি হিসাবে বা সিঙ্গেল পার্সেন্ট হিসাবে যদি একজন অংশীদার হিসেবে যদি কারবারের মধ্যে যুক্ত হতে চায় বা চুক্তি করতে চায় তাহলে অবশ্যই চুক্তি করতে পারবে, কিন্তু অল পার্সনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নয়, অর্থাৎ সমস্ত ব্যক্তির প্রতিনিধিত্ব সে করতে পারবে না। এছাড়া বলা হয়েছে শত্রু দেশের নাগরিকের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে ভারতের যে সকল মিত্র দেশগুলো রয়েছে, তো আমরা সেই সকল মিত্র দেশের যে নাগরিক তাদের সাথেই শুধুমাত্র কন্ট্রাক্ট করতে পারবো, চুক্তিতে আবদ্ধ হতে পারবো, কিন্তু এমন কোনো শত্রু দেশের নাগরিকের সাথে আমরা চুক্তি করতে পারবো না যাতে পরবর্তী সময় দেশের ক্ষতি হয়, জাতীয় ক্ষতি হয়। তো সে ধরনের কোনো প্রকার চুক্তি করা যাবে না। তো সেটা অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট, অ্যাজ পার পার্টনারশিপ ল সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে অংশীদারদের প্রকারভেদ বা টাইপ অফ পার্টনার্স কি কি রয়েছে, কয় ধরনের পার্টনার হয়। তো এখানে বেশ কিছু পার্টনারদের টাইপ দেওয়া হয়েছে, যেমন সক্রিয় অংশীদার বা অ্যাক্টিভ পার্টনার, অর্থাৎ যারা সক্রিয়ভাবে কারবারকে পরিচালনা করে, কারবারের প্রত্যেকটি ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে, তো সেই সকল পার্টনারদেরকে আমরা বলছি সক্রিয় অংশীদার বা অ্যাক্টিভ পার্টনার। এছাড়া নিষ্ক্রিয় অংশীদার বা প্যাসিভ পার্টনারের কথাও বলা হয়েছে, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, কোনো কাজ করে না, কারবার পরিচালনায় কোনো প্রকার তাদের যোগদান নেই, অংশগ্রহণ করে না কারবার পরিচালনার ক্ষেত্রে, শুধুমাত্র বছরের শেষে প্রফিট বা মুনাফা গুনে নিয়ে চলে যায়। তো সেই ধরনের অংশীদারদের আমরা বলছি নিষ্ক্রিয় অংশীদার, যাদের বিজনেস পরিচালনার ক্ষেত্রে, কারবার পরিচালনার ক্ষেত্রে কোনো যোগদান নেই, কোনো অংশগ্রহণ তারা করে না। এছাড়া উপ অংশীদার বা সাব পার্টনার বা কো পার্টনারের কথাও বলা হয়েছে, অর্থাৎ অনেক সময় এমন হয় যে
কোনো একজন পার্টনার যদি চায় তার মুনাফার অংশ অন্য একজন ব্যক্তিকে সে দিতে পারে, তবে সেটা অবশ্যই ডিডের মধ্যে উল্লেখ থাকতে হবে, চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে যে সে কাকে তার প্রফিটের অংশ, তার মুনাফার অংশ দিচ্ছে। তো সেই ধরনের পার্টনারদেরকে আমরা বলছি উপ অংশীদার বা কো পার্টনার। এছাড়া মুনাফাভোগী অংশীদার অর্থাৎ বেনিফিশিয়ারি পার্টনার, অর্থাৎ তারা শুধুমাত্র মুনাফাই ভোগ করবে কিন্তু বিজনেসের কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকবে না। যেমন এক্ষেত্রে আমরা নাবালকের কথা বলতে পারি। মাইনর কোনো পার্সন যদি হয় তাহলে সে এই ধরনের মুনাফাই ভোগ করবে, সুযোগ সুবিধা পাবে, কিন্তু কোনো প্রকার কন্ট্রাক্ট করতে পারবে না। এছাড়া এখানে আবার মাইনর অংশীদারের কথা বলা হয়েছে, যেটা আমি এক্ষুনি বললাম। এছাড়া নামমাত্র অংশীদার বা পার্টনার ইন নেম, তো সেই ধরনের পার্টনারের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, যারা শুধুমাত্র নামেই পার্টনার, এগ্রিমেন্টের মধ্যে, ডিডের মধ্যে, চুক্তিপত্রের মধ্যে তাদের শুধুমাত্র নামটাই রয়েছে, এছাড়া তাদের কারবারের কোথাও তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কারবারের সাথে তাদের কোনো যোগসূত্র নেই, কারবারে কি অ্যাক্টিভিটিস হচ্ছে, কি ক্রিয়াকলাপ হচ্ছে তাদের কাছে কোনো খবর নেই, সে সমস্ত যাবতীয় তথ্য নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো এই ধরনের অংশীদারদের আমরা বলছি অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট নামমাত্র অংশীদার। এছাড়া রয়েছে আচরণে অনুমিত অংশীদার বা ডিমড পার্টনার, অর্থাৎ এমন কিছু অংশীদারের কথা এখানে বলা হয়েছে যারা শুধুমাত্র আচরণের মাধ্যমেই অংশীদার, অর্থাৎ তারা এমন কিছু ক্রিয়াকলাপ করছে যে তার থেকে প্রমাণ হয় যে তারা শুধুমাত্র একজন আচরণের দ্বারাই অংশীদার, পার্টনার। এছাড়া বিজনেসের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই, বিজনেসে কি হচ্ছে কি হচ্ছে না, প্রফিট হলো লস হলো, বিজনেস কিভাবে পরিচালনা করতে হবে, বিজনেস পরিচালনার জন্য ক্যাপিটাল বা ফান্ড কোথা থেকে আসবে, মূলধন কোথা থেকে আসবে, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা বলতে কিচ্ছু নেই। তো সেই ধরনের পার্টনারদেরকে আমরা বলছি ডিমড পার্টনার বা আচরণে অনুমিত অংশীদার। এছাড়া রয়েছে অবসরপ্রাপ্ত অংশীদার বা রিটায়ার্ড পার্টনার। কোনো অংশীদার বা কোনো পার্টনার যদি চায় যে সে পার্টনারশিপ ফার্ম থেকে, বিজনেস থেকে রিটায়ার্ড নেবে, অবসর নেবে, তো সেই ধরনের পার্টনারদেরকে আমরা বলছি রিটায়ার্ড পার্টনার। যেমন রিটায়ার্ড স্কুল টিচার, রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার, তো সেরকমভাবেই। এছাড়া রয়েছে সীমাবদ্ধ অংশীদারের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ লিমিটেড লাইবিলিটি অফ পার্টনারের কথা উল্লেখ করা হয়েছে। এমন কিছু কিছু ক্ষেত্র রয়েছে পার্টনারশিপ অ্যাক্ট হিসেবে, তো সেখানে বলে দেওয়া হয়েছে যে কিছু কিছু পার্টনারদের দায়বদ্ধতা, লাইবিলিটিস একদম সীমিত হবে, সীমাবদ্ধ থাকবে। তো সেই ধরনের সীমিত লাইবিলিটি সম্পন্ন, সীমিত দায়বদ্ধতা সম্পন্ন যে সকল অংশীদার রয়েছে তাদের আমরা বলছি সীমাবদ্ধ অংশীদার বা লিমিটেড লাইবিলিটি অফ পার্টনার, যাকে আমরা লিমিটেড লাইবিলিটি অফ পার্টনারশিপ ফার্মও বলতে পারি, যারা এই ধরনের এলএলপি ফার্মের অংশীদার হিসেবে গণ্য হয়। এবার আমরা দেখব পার্টনারশিপ ডিড বা পার্টনারশিপ চুক্তিপত্র কি এবং এর গুরুত্ব বা ইম্পর্টেন্স কতখানি। তো বলা হয়েছে যে অংশীদারি কারবারে অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে স্ট্যাম্প যুক্ত যে দলিল সম্পাদন করেন তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়, যেটা আমি ভিডিওর একদম শুরুতেই যখন আমি এই পার্টনারশিপ অ্যাক্ট নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম। অর্থাৎ স্ট্যাম্প করতে হবে, অ্যাডভোকেটের সিল সেখানে থাকতে হবে, অ্যাডভোকেটের সাইন থাকতে হবে, স্ট্যাম্প পেপার অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যাকে আমরা বলছি এনজে স্ট্যাম্প, তো সেই সকল নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে অর্থাৎ 10 টাকার, 20 টাকার, 50 টাকার বা 100 টাকার স্ট্যাম্প পেপারের মধ্যে লিগালি ড্রাফটিং করে যে দলিল তৈরি হয়, যে নথি তৈরি হয়, তো তাকেই আমরা বলছি পার্টনারশিপ ডিড। আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের পার্টনারশিপ ডিড, এই ধরনের লিগাল প্রসিজারগুলো যে রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে কিভাবে আলোচনা করা যায়, তো সেই চেষ্টা আমি আগামী দিনে করব। যখন তোমরা গ্র্যাজুয়েশনে যাবে বা আরও হায়ার ডিগ্রি প্রোগ্রাম করবে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে সেই সমস্ত প্র্যাকটিক্যাল প্রফেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তার উপরে ভিডিও আমি আপলোড করব। এবারে আমরা দেখব যে পার্টনারশিপ ডিডের কি কি গুরুত্ব রয়েছে। তো প্রথম গুরুত্ব হলো যে পার্টনারশিপ ডিডের মধ্যে বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস উল্লেখ করা হয়, অর্থাৎ কারবারটি কোথায় অবস্থিত, কারবারের কি নাম দেওয়া হয়েছে, তো সেই সমস্ত যাবতীয় তথ্যগুলো এই ডিডের মধ্যে উল্লেখ থাকে। এছাড়া পার্টনার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ প্রত্যেকটি পার্টনারদের কি কি নাম রয়েছে, তাদের অ্যাড্রেস কি কি রয়েছে, নেচার অফ বিজনেস কি কি রয়েছে, অর্থাৎ কারবারের প্রকৃতি কি সেটা উল্লেখ থাকে, অ্যাক্টিভিটিস অফ বিজনেস, বিজনেসের কি কি ক্রিয়াকলাপ রয়েছে, তো সেগুলো এখানে উল্লেখ থাকে এই ডিডের মধ্যে।
এছাড়া উল্লেখ থাকে ক্যাপিটাল কন্ট্রিবিউশনের, অর্থাৎ কতখানি মূলধন দিয়ে কারবার পরিচালনা হবে বা কতখানি মূলধন দিয়ে কারবার শুরু হবে, তো সেই ধরনের যাবতীয় তথ্য এই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ করা হয়। এছাড়া ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের ওপরে পার্টনারদেরকে ইন্টারেস্ট দেওয়া হবে কিনা, সুদ দেওয়া হবে কিনা, তো সেই ধরনের যাবতীয় তথ্যগুলো এই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ থাকে। এছাড়া ম্যানেজমেন্ট, অর্থাৎ কারবার কিভাবে পরিচালনা হবে, পরিচালিত হবে, তো সেই ধরনের তথ্যগুলো উল্লেখ থাকে। শেয়ার অফ প্রফিট কি হবে, প্রত্যেকটি পার্টনারদের মুনাফার অংশ কতটুক থাকবে, কিভাবে মুনাফার অংশ তাদেরকে প্রদান করা হবে, তো সেই ধরনের যাবতীয় লিগ্যাল ম্যাটারগুলো এখানে উল্লেখ থাকে। এছাড়া পার্টনার স্যালারি, অর্থাৎ পার্টনারদেরকে বেতন প্রদান করা হবে কিনা, তো সেই সমস্ত তথ্যগুলো এই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ থাকে। এছাড়া অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং, অর্থাৎ হিসাব রক্ষণ এবং নিরীক্ষা কিভাবে হবে একটি পার্টনারশিপ ফার্মের, তো সেই সমস্ত যাবতীয় তথ্যগুলো এই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ থাকে। এছাড়া ড্রয়িংস, অংশীদাররা কিভাবে নিজেদের লগ্নি করা মূলধন থেকে নিজেদের পার্সোনাল খরচগুলো, ব্যক্তিগত খরচগুলো বের করার জন্য ড্রয়িংস করবে, উত্তোলন করবে, তো সেই সমস্ত যাবতীয় তথ্য এখানে উল্লেখ থাকে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ থাকে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের জন্য বা ওপেনের পরে আগামী দিনে সাইনিং অথরিটি কারা কারা থাকবে, প্রত্যেকটি পার্টনারই কি সাইনিং অথরিটি হবে, নাকি সকলের প্রতিনিধি হিসেবে একজন পার্টনার সাইন করবে ব্যাংকিং ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, তো সেই ধরনের টপিকগুলো এখানে উল্লেখ থাকে ডিডের মধ্যে। এছাড়া রিটায়ার্ড অ্যান্ড ডেথ অফ পার্টনার, অর্থাৎ কোনো পার্টনারের যদি রিটায়ার্ড করে, কোনো পার্টনার অবসর নেয়, বা কোনো পার্টনার বা অংশীদারের যদি অকাল মৃত্যু হয়, তো সেই ধরনের যাবতীয় তথ্যগুলো এই ডিডের মধ্যে উল্লেখ করতে হয় এবং সেক্ষেত্রে ডিড অ্যামেন্ড করাতে হয়, অর্থাৎ সংশোধন করাতে হয়, পরিবর্তন করাতে হয়। এছাড়া ডিসলিউশন অ্যান্ড লিকুইডেশন, অর্থাৎ অচিরেই যদি ফার্ম বন্ধ হয়ে যায়, ফার্মের অস্তিত্ব যদি না থাকে, তাহলে সেক্ষেত্রেও সেই সকল যাবতীয় তথ্যগুলো এই পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ করতে হয়। এছাড়া গুডউইল ভ্যালুয়েশন কিভাবে হবে, অর্থাৎ সুনামের মূল্য নির্ধারণ কিভাবে হবে, সেগুলো থাকে। আর লাস্ট হলো আরবিট্রেশন, অর্থাৎ সালিসি কিভাবে হবে, কোনো অংশীদাররা বা কোনো পার্টনাররা যদি তাদের অধিকার, অর্থাৎ মুনাফার অংশ এবং কারবারের মধ্যে যে সম্পত্তিগুলো রয়েছে, তো তার অংশ যদি কড়াই গন্ডায় বুঝে না পায়, তাহলে কিন্তু তারা কোর্টে কেস করতে পারে। তবে অবশ্যই কেস করতে গেলে পার্টনারশিপ ডিড বানাতে হবে। মৌখিকভাবে যদি কারবার পরিচালিত হয়, তাহলে কিন্তু কোনো পার্টনারই, কোনো অংশীদারই আদালতের শরণাপন্ন হতে পারবে না, সেক্ষেত্রে কোনো কেস, কোনো আইনি কারবার করা যাবে না। তো সেগুলো নিয়ে আমরা আরেকটু পরে আরো ডিটেলসে দেখব কি কি লিগ্যাল অব্লিগেশনস রয়েছে। তো এক এক করে আমরা আরো টপিকগুলো দেখব। এবার আমরা দেখব ফর্মালিটিস অফ রেজিস্ট্রেশন পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে পার্টনারশিপ অ্যাক্ট 1932 হিসাবে কিভাবে রেজিস্টার্ড করাতে হবে, তার কি কি ফর্মালিটিস রয়েছে, তার কি কি ডকুমেন্টস রয়েছে, তো সেই সকল তথ্যগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। তো বলা হয়েছে যে পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 58 এবং 59-এ পার্টনারশিপ ফার্মকে কিভাবে রেজিস্ট্রেশন করাতে হবে, তো সেই সকল যাবতীয় তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথম যে ফর্মালিটিস বা নথি প্রয়োজন পার্টনারশিপ ফার্মকে রেজিস্টার করানোর জন্য, তো সেটা হলো অংশীদারি প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ নেম অফ পার্টনারশিপ ফার্ম। দ্বিতীয় হলো প্রতিষ্ঠানটির প্রধান কর্মক্ষেত্রের বা কর্মস্থলের ঠিকানা, অর্থাৎ প্লেস অফ বিজনেস কি রয়েছে, কোথায় কারবারটি অবস্থিত, তো সেই স্থানের অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি দিতে হবে, কি কি নথি প্রয়োজন, তো সেগুলো এই পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আজকের দিনে মূলত পার্টনারশিপ বিজনেস যদি স্টার্ট করতে হয়, পার্টনারশিপ ফার্মকে যদি রেজিস্টার্ড করাতে হয় অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট, তাহলে সেক্ষেত্রে বিশেষ কিছু কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। যেমন কারবারের নামে যদি কোনো মোবাইল বিল থাকে, গ্যাসের বিল থাকে, ইউটিলিটি বিল থাকে, ইলেকট্রিক বিল থাকে, যেখানে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস উল্লেখ করা হয়েছে। এছাড়া জিএসটি সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্টের দ্বারা যদি জিএসটি সার্টিফিকেট নেওয়া হয়, যেখানে বিজনেসের নাম উল্লেখ থাকে, বিজনেসের অ্যাড্রেস থাকে, অংশীদারদের নেম অ্যান্ড অ্যাড্রেস থাকে, পার্টনারদের নেম অ্যান্ড অ্যাড্রেস থাকে, তো সেই ধরনের লিগ্যাল ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স যদি থাকে, তো সেই ধরনের ডকুমেন্টসগুলো লিগ্যাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো সেই সকল ডকুমেন্টসগুলো দেখতে কেমন বা সেই সকল ডকুমেন্টসগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কোথা থেকে পাবে,
তো সেই সমস্ত লিগ্যাল প্রসিজার নিয়ে আমরা পরবর্তী সময় কোনো একটা ডেডিকেটিভ এই টপিকগুলোর উপরেই কোনো একটি ডেডিকেটিভ ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করব, আমি তোমাদের সাথে শেয়ার করব আগামী দিনে যদি সময় পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে অন্য কোনো জায়গায় কারবার চালালে তার নাম বা ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ বিজনেসের যদি আদার কোনো প্লেস থাকে যেখান থেকে কারবার পরিচালিত হচ্ছে, তো সে ধরনের যদি কোনো ঠিকানা থাকে, অ্যাড্রেস থাকে, তো তারও অ্যাড্রেস প্রুফ এখানে প্রোভাইড করতে হবে। এছাড়া প্রত্যেকটি অংশীদারদের যোগদানের তারিখের কথা উল্লেখ করতে হবে। অর্থাৎ পার্টনাররা কবে পার্টনারশিপ ফার্ম গঠন করেছে, পার্টনারশিপ ফার্মে তারা কখন যোগদান করেছে, জয়েনিং করেছে, তো সেই ডেটগুলো এখানে উল্লেখ করতে হয়। এছাড়া প্রত্যেক অংশীদারদের পুরো নাম, স্থায়ী ঠিকানা এবং তাদের পেশা বা অকুপেশনের কথা উল্লেখ করতে হয়। অর্থাৎ প্রত্যেকটি পার্টনারদের কি কি নাম রয়েছে, তাদের অ্যাড্রেস কি আছে, তাদের অকুপেশন কি আছে, বা তারা অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত কিনা, তো সেই সকল যাবতীয় তথ্যগুলো এখানে প্রদান করতে হয়। যেমন আজকের ডেটে আমাদের অ্যাড্রেস প্রুফ কি, মেনলি আধার কার্ড, রেশন কার্ড, আর আইডেন্টিটি প্রুফ কি, প্যান কার্ড এবং ভোটার কার্ড। তো এই ধরনের ফার্মেরও প্যান কার্ড থাকে, ফার্মের নামে প্যান কার্ড তৈরি করতে হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, NSDCL বলে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পাওয়া যায়। তো এই ধরনের যে লিগ্যাল প্রসিজারগুলো রয়েছে, তো সেগুলো আমরা পরবর্তী সময় যখন কোনো প্রফেশনাল কোর্সেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেক্ষেত্রে আমরা এক এক করে সেগুলো বোঝার চেষ্টা করব। তো আপাতত এই সকল ডকুমেন্টসগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে থিওরিটিক্যাল টপিক হিসেবে। এছাড়া আরও একটি নথি বা ডিটেলসের এখানে প্রয়োজন হয়, সেটা হলো প্রতিষ্ঠানের মেয়াদ এবং সময়কাল। অর্থাৎ প্রতিষ্ঠানটি কতদিন দীর্ঘস্থায়ী হবে, তার কার্যকাল কি কি রয়েছে, অর্থাৎ কোন তারিখে ফার্মটি স্ট্যাবলিশড হয়েছে, তৈরি হয়েছে, সেই ফার্মটি যদি অচিরেই বন্ধ হয়ে যায়, ডিসক্লোজড হয়, লিকুইডেট হয়, তাহলে তার সময়কাল, তার ডেট, তো সেই সমস্ত যাবতীয় তথ্যগুলো এখানে উল্লেখ করতে হয় যদি পার্টনারশিপ ফার্মকে রেজিস্ট্রেশন করানো হয়। এবার আমরা দেখব যে অ্যাডভান্টেজেস কি কি রয়েছে আমরা যদি পার্টনারশিপ ফার্মকে যদি রেজিস্ট্রেশন করাই অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট। তাহলে সেক্ষেত্রে যে সকল সুবিধাগুলো রয়েছে, তো সেগুলো হলো অসাধু ও প্রতারণার ভয় কম থাকে। অর্থাৎ আজকের দিনে যেভাবে স্ক্যাম হচ্ছে, তো সেই স্ক্যাম, অসাধু যে আচরণগুলো হচ্ছে, তো সেগুলোর ভয় অনেকটা কম থাকে। কারণ পার্টনারশিপ ফার্ম যদি রেজিস্টার্ড হয়, পার্টনারশিপ ফার্মকে যদি অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট যদি রেজিস্ট্রেশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোনো প্রকার অসাধু আচরণ ফার্মের সাথে হয়, কোনো স্ক্যাম হয় বিজনেসের সাথে, তাহলে সেক্ষেত্রে কোর্টে মামলা মোকদ্দমা করা যায়, আইনি ফেভার পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই মেনলি পার্টনারশিপ ফার্মকে রেজিস্ট্রেশন করানো হয়। এছাড়া রয়েছে অংশীদাররা তাদের ন্যায্য পাওনা সম্পর্কে সুনিশ্চিত থাকতে পারে। কোনো কারণে যদি কোনো অংশীদার যদি তার অধিকার না পায়, সম্পত্তির অধিকার না পায়, মুনাফার অংশ না পায়, এছাড়া অন্যান্য দায়িত্ব এবং যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো যদি সে প্রপারলি পরিচালনা করতে না পারে, বা সেই সকল কর্তব্য বা অধিকারগুলো যদি তারা প্রতিষ্ঠানের তরফ থেকে যদি না পায়, তাহলে সেক্ষেত্রে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়া কারবারে যে নতুন অংশীদাররা অংশগ্রহণ করে, তো তারাও তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, অধিকারের জন্য মামলা মোকদ্দমা করতে পারে, আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তৃতীয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। তৃতীয় পক্ষ বলতে এখানে কারবারের সাথে যাদের সম্পর্ক রয়েছে, যেমন কারবার পরিচালনা করতে গেলে বিভিন্ন ফার্মের থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পারচেস করতে হয়, তাদেরকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলছি সান্ড্রি ক্রেডিটার। অর্থাৎ আমরা কারোর কাছ থেকে যদি কোনো কিছু পারচেস করি, কোনো দ্রব্য সামগ্রী পারচেস করি কারবার পরিচালনার জন্য, তাহলে সেক্ষেত্রে তাকে পেমেন্ট করতে হয়, সে আমাদের কাছ থেকে টাকা পায়, যাকে আমরা খাস বাংলায় বলছি মহাজন। তো সেই মহাজনদের পেমেন্ট করার দায়বদ্ধতা ফার্মের থাকে, ফার্মকেই সেই দায়বদ্ধতা বহন করতে হয়, আর অংশীদাররা তার প্রতিনিধি হিসেবে ফার্মের এই ধরনের দায়বদ্ধতাগুলোর সমান ভাগিদার হয়। তাই এখানে সেই ধরনের ব্যক্তিদেরকেই বলা হচ্ছে তৃতীয় পক্ষ। তো সেই তৃতীয় পক্ষ তার স্বার্থ রক্ষার জন্য, তার পাওনা গন্ডা বুঝে নেওয়ার জন্য সেও কিন্তু আদালতে মোকদ্দমা করতে পারে, আইনি অ্যাকশন বা লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই পার্টনারশিপ ফার্মকে লিগালি রেজিস্ট্রেশন করাতে হবে, তবেই এই সকল সুযোগ সুবিধাগুলো তারা পাবে। অন্যথায় যদি মৌখিকভাবে কোনো পার্টনারশিপ ফার্ম গঠন হয়, বা পার্টনারশিপ ফার্মকে যদি রেজিস্ট্রেশন না করানো হয় অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট, তাহলে কিন্তু এই ধরনের যদি কোনো সমস্যা হয়, কোনো অসাধু আচরণ ঘটে,
কোনো পার্টনার যদি তাদের পাওনাগন্ডা যদি বুঝে না পায়, মুনাফার অংশ না পায়, সম্পত্তির অংশ যদি না পায়, নিজেদের অধিকারগুলো যদি না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালতের শরণাপন্ন হওয়া যাবে না, মামলা করা যাবে না, অর্থাৎ কোনো প্রকার লিগ্যাল অ্যাকশন তারা পাবে না, কোনো প্রকার আইনি সুযোগ সুবিধাগুলো তারা পাবে না। এছাড়া বলা হয়েছে যে নিজের অধিকার রক্ষার জন্য কোনো অংশীদার তৃতীয় পক্ষ বা অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ কোনো কারণে যদি কোনো অংশীদারের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে সেই অংশীদার অপর একজন অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে এবং তৃতীয় পক্ষের বিরুদ্ধেও সে মামলা করতে পারবে। তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো একটি পার্টনারশিপ ফার্ম পাবে, অংশীদাররা পাবে, যদি পার্টনারশিপ ফার্মকে লিগ্যাল রেজিস্ট্রেশন করানো হয়। এবার আমরা দেখব যে পার্টনারশিপ ফার্মকে যদি লিগ্যাল রেজিস্ট্রেশন না করানো হয়, তাহলে কি কি ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা রয়েছে। তো লিগ্যাল রেজিস্ট্রেশন করালে যে সকল সুযোগ সুবিধার কথা আমরা এখন উল্লেখ করলাম, তো ঠিক তার অপোজিট অসুবিধাগুলোই পার্টনারশিপ ফার্ম যদি রেজিস্ট্রেশন না করানো হয়, তাহলে সেক্ষেত্রে পার্টনারদেরকে বা কারবারকে ফেস করতে হতে পারে। তবে বিশেষ কিছু কিছু স্পেসিফিক প্রবলেমসগুলো বা অসুবিধাগুলোর কথা এই অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো অ্যাজ পার সেকশন 69/1 অনুযায়ী বলা হয়েছে যে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে না। অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি ফার্মকে লিগ্যাল রেজিস্ট্রেশন না করানো হয়, তাহলে কোনো অংশীদারই ফার্মের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না, আবার কোনো অংশীদারের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না। এছাড়া অ্যাজ পার সেকশন 69/2 অনুযায়ী বলা হয়েছে যে তৃতীয় ব্যক্তির বা তৃতীয় পক্ষের দ্বারা পাওনা আদায় করার জন্য আদালতে মামলা করা যাবে না। অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তৃতীয় পক্ষ যদি কোনো প্রকার পাওনাগন্ডা যদি বাকি থাকে, তৃতীয় পক্ষের যদি কোনো প্রকার স্বার্থক্ষুণ্ণ হয়, সে যদি তার অধিকারগুলো না পায়, তার পাওনাগন্ডাগুলো যদি বুঝে না পায়, তাহলে ফার্ম যদি লিগ্যাল রেজিস্ট্রেশন না করানো থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই নিজের অধিকারগুলোকে আইনত প্রতিষ্ঠিত করতে পারবে না। এছাড়া 69/3 সেকশনে বলা হয়েছে যে মামলায় দাবি পক্ষের কাছে প্রাপ্য টাকার জন্য পাল্টা পাওনা দাবি করা যাবে না। অর্থাৎ পুরো বিষয়টাই একটি জায়গার মধ্যে গিয়েই আটকে যাবে। যদি পার্টনারশিপ ফার্মের লিগ্যাল রেজিস্ট্রেশন করানো না যায় বা করানো না হয়, তাহলে পার্টনাররা কোনোভাবেই তাদের অধিকার যদি ক্ষুণ্ণ হয়, সেটাকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবে না, তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না। তৃতীয় পক্ষ বা যাদের থেকে কারবার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রীগুলো পারচেস করা হয়েছিল, ক্রয় করা হয়েছিল, তারাও নিজের পাওনাগন্ডা বুঝে নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবে না, কোনো লিগ্যাল অ্যাকশনই নেওয়া যাবে না। এছাড়া আয়করের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো পার্টনারশিপ ফার্মকে দেওয়া হয়, যে সকল রিবেটগুলো দেওয়া হয়, এক্সেমশনগুলো দেওয়া হয়, তো সেগুলো তারা কিন্তু কোনোভাবে পাবে না, বা সেগুলো তারা প্রতিষ্ঠিত করার জন্য, স্ট্যাবলিশ করার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবে না। তো এই ধরনের সমস্যাগুলো থেকে যায় যদি মৌখিকভাবে পার্টনারশিপ ফার্ম শুরু হয় বা পার্টনারশিপ ফার্মকে যদি লিগ্যাল রেজিস্ট্রেশন না করানো হয়। এবার আমরা দেখব যে পার্টনারদের কি কি অধিকার রয়েছে বা অংশীদারদের কি কি রাইটস রয়েছে, ফার্মের প্রতি তাদের কি কি অধিকার রয়েছে। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 9 থেকে সেকশন নম্বর 17 অবধি পার্টনারদের, অংশীদারদের বিভিন্ন ধরনের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। তো প্রথম অধিকার হলো যে তারা কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় অধিকার হলো তারা মুনাফার অংশ পাবে। তৃতীয় অধিকার হলো তারা মূলধনের ওপরে সুদ পাবে। তৃতীয় অধিকার হলো তারা কারবারকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবে। এছাড়া হিসাব দেখার অধিকার পাবে, অর্থাৎ অ্যাকাউন্টস ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা একটি পার্টনারশিপ ফার্মের, তো সেই সকল যাবতীয় হিসাব নিকাশ সংক্রান্ত অধিকার তারা পাবে। অংশীদারদের মতামত জ্ঞাপন করার অধিকার থাকবে। অংশীদাররা বা কোনো একজন অংশীদার যদি অবসর গ্রহণের ইচ্ছা প্রকাশ করে বা রিটায়ার্ড হতে চায়, তো সেই সকল অধিকারও তাকে আইনত দেওয়া হবে। এছাড়া ক্ষতিপূরণের জন্য পাওনাগন্ডা তারা বুঝে নিতে পারবে, ক্ষতিপূরণ চাইতে পারবে। যদি কোনোভাবে কারবারের তরফ থেকে তাদের অধিকার ক্ষুণ্ণ হয় বা তারা কোনোভাবে যদি তাদের পাওনাগন্ডাগুলো যদি বুঝে না পায়, মুনাফার অংশ যদি তারা না পায়, সম্পত্তির অংশ যদি তারা না পায়, তাহলে সেক্ষেত্রে বা ক্ষতিপূরণের জন্য যদি দাবি করে, লিগ্যাল অ্যাকশন নেয়, তো সেগুলো তারা পাওয়ার অধিকার পাবে। এছাড়া বিলোপ সাধনের পর হিসাবপত্রের মীমাংসা করার অধিকারও তাদের থাকবে। কোনোভাবে যদি ফার্ম বন্ধ হয়ে যায়, ফার্ম যদি লিকুইডেট হয়ে যায়, ফার্ম যদি অচিরেই যদি বন্ধ হয়ে যায়,
বিজনেস যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের যে পাওনাগন্ডাগুলো যে রয়েছে, তাদের পার্টনার যে ক্যাপিটালগুলো রয়েছে, তারা যতখানি মূলধন লগ্নি করে বিজনেস পরিচালনা করেছিল, তো সেই সকল মূলধনের সাথে সেই পিরিয়ড অবধি, অর্থাৎ ফার্ম বন্ধ হবার আগে অবধি যে প্রফিট বা লস তাদেরকে বহন করার কথা ছিল, তো সেগুলো তারা পাবে। তো এই ধরনের অধিকারগুলো অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ অংশীদার হিসেবে তারা পার্টনারশিপ ফার্ম থেকে পাবে। এবার আমরা দেখব যে পার্টনারদের কি কি কর্তব্য রয়েছে পার্টনারশিপ ফার্মের প্রতি। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নাম্বার 9-এ এই বিষয়গুলো খুবই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে তারা মিলিতভাবে স্বার্থ রক্ষা করতে পারবে, অর্থাৎ একে অপরের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা প্রত্যেকেরই নিজেদের এবং অন্যান্য পার্টনারদেরও স্বার্থ রক্ষা করার কর্তব্য তাদের থাকবে, তাদের উপরে বর্তাবে। বিশ্বাসযোগ্যতা তাদের থাকতে হবে, ক্রেডিবিলিটি তাদের থাকতে হবে, কোনোভাবেই অসাধু আচরণ বা অসাধু আচরণমূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা যাবে না, একদম অনেস্টি মেনটেন করতে হবে। তো এই সকল কর্তব্যগুলো তাদের পালন করতে হয়। এছাড়া অংশীদারদের কিছু নির্দিষ্ট সীমারেখা রয়েছে, কিছু লিমিটেশনস রয়েছে, যেগুলো তারা উল্লঙ্ঘন করতে পারবে না। যেমন ফার্মের নাম ভাঙিয়ে বা ফার্মের নাম করে তারা বাজার থেকে কোনোভাবে লোন নিতে পারবে না ব্যক্তিগত স্বার্থ পূরণ করার জন্য, অথবা প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা যাবে না যাতে প্রতিষ্ঠানের পরবর্তী সময় গিয়ে ক্ষতি হয়। অন্যান্য পার্টনারদেরও তার দায়বদ্ধতা বহন করতে হয়, ঝুঁকি বহন করতে হয়, তো সেই ধরনের কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা যাবে না। তাই এই সব ক্ষেত্রে অংশীদারদের কিছু সীমারেখা রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে। এছাড়া ক্ষতি অবশ্যই বহন করতে হবে। পার্টনারশিপ ফার্মে যদি লস হয়, তাহলে সেই লসের ভাগিদার, সেই লসের অংশ প্রত্যেকটি পার্টনারদেরকেই সমানভাবে বহন করতে হবে অ্যাজ পার পার্টনারশিপ ডিড, অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট। এছাড়া ক্ষমতার হস্তান্তর করা যাবে, যেটা সেকশন নাম্বার 29-এ বলা হয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি প্রয়োজন হয় পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস পরিচালনা করার সময় যদি কোনোভাবে মনে হয় যে কোনো অংশীদারের ক্ষমতা বাড়িয়ে দিতে হবে যাতে সে প্রত্যেকটি বিষয়গুলোকে আরও নিখুঁতভাবে পরিদর্শন করতে পারে, পরিচালনা করতে পারে, তো সেক্ষেত্রে ক্ষমতার কম বা বেশি করা যেতে পারে। এছাড়া পারিশ্রমিক দাবি না করা, কারণ যেহেতু তাদেরকে প্রফিটের অংশ দেওয়া হচ্ছে, তারা স্যালারি পাচ্ছে, যদি ডিডের মধ্যে উল্লেখ থাকে এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, তাদেরকে কমিশন দেওয়া হতে পারে, তাদেরকে ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট দেওয়া হতে পারে। তো এই সকল যেহেতু সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে, তাই ফার্ম থেকে তারা আলাদাভাবে কোনো পারিশ্রমিক দাবি করতে পারবে না বা পারিশ্রমিক পাওয়ার অধিকারও তারা পাবে না। এছাড়া ব্যক্তিগত মুনাফার হিসাব জানাতে হবে। যদি কোনো কারণে কোনো পার্টনার যদি ফার্মের থেকে বা ফার্মের নাম করে কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা পায়, কোনো ব্যক্তিগত মুনাফা অর্জন করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই অন্যান্য পার্টনারদেরকে সেই বিষয়ে জানাতে হবে। নয়তো পার্টনাররা সেই নির্দিষ্ট পার্টনারের এগেনস্টে কোর্টে যদি কেস করে, তাহলে কিন্তু অন্যান্য পার্টনারদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এবং তার ফলে ফার্ম কিন্তু অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ব্যক্তিগত এবং সমষ্টিগত দায় থাকে, অর্থাৎ সুষ্ঠুভাবে যদি কারবার পরিচালনা হয় এবং কারবারের স্বার্থ রক্ষা হয় এমন যদি ক্রিয়াকলাপ যদি কারবারের পরিচালনার ক্ষেত্রে যদি করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কারবারের যে দায় রয়েছে, যে দায়বদ্ধতা রয়েছে, যে লাইবিলিটিসগুলো ক্রিয়েট হয়, তো সেগুলো সকলকেই ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে অর্থাৎ যৌথভাবে সকলকেই বহন করতে হয়। এছাড়া অবহেলার জন্য যদি কোনো প্রকার ক্ষতিপূরণ তৈরি হয় বা ফার্মের যদি কোনো প্রকার ক্ষতি হয়, অর্থাৎ এমন একজন পার্টনারকে কারবার পরিচালনার দায়িত্ব দেওয়া হলো যে কারবার পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অবহেলা করে কারবার পরিচালনা করেছে এবং তার ফলে যদি কারবারের কোনো প্রকার ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ সেই নির্দিষ্ট পার্টনারকেই বহন করতে হবে। তার ক্ষতিপূরণ কিন্তু কোনোভাবেই অন্যান্য পার্টনাররা বহন করতে চাইবে না বা আইনত বহন করবে না। এছাড়া প্রতারণার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যদি কোনো পার্টনার যদি অন্যান্য পার্টনারদের সাথে প্রতারণা করে, কারবারের সাথে যদি প্রতারণা করে, কোনো অসাধু চক্রের সাথে যদি যুক্ত থাকে, তাহলে তার ফলে প্রতিষ্ঠানের সুনাম থেকে শুরু করে, গুডউইল থেকে শুরু করে প্রতিষ্ঠানের বিজনেসের ওপরে যদি তার এফেক্ট পড়ে, তাহলে তার ক্ষতিপূরণ কিন্তু অবশ্যই সেই পার্টনারকে বহন করতে হবে এবং তার ক্ষতিপূরণ সেই পার্টনারকে দিতে হবে, যেগুলো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নাম্বার 9-এ উল্লেখ করা রয়েছে। এবার আমরা দেখব যে অংশীদারদের কি কি পারস্পরিক অধিকার বা কর্তব্য রয়েছে, অর্থাৎ মিউচুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস কি কি রয়েছে। তো সেকশন নাম্বার 12 এবং পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নাম্বার 13-তে সেই সকল অধিকার এবং কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে,
যেগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তো সেই সকল কর্তব্যের কথাই আরও ডিটেলসে এখানে উল্লেখ করা হয়েছে। তো সেগুলো হলো যে কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, শ্রম ও ন্যায়নিষ্ঠার সাথে কর্তব্য পালন করতে হবে, কারবার পরিচালনা করতে হবে, তারা মতামত প্রকাশের অধিকার পাবে, তারা হিসাবপত্র বা ব্যবসায় যে সকল কারবারে যে সকল লেনদেনগুলো হচ্ছে, তো সেই সকল লেনদেন সংক্রান্ত যে হিসাব নিকাশ রয়েছে, তো তারা সেগুলো দেখার অধিকার পাবে, তারা সেগুলো খতিয়ে দেখতে পারবে। সেকশন নম্বর 13-তে উল্লেখ করা হয়েছে যে তারা পারিশ্রমিকের জন্য কোনো প্রকার দাবি করতে পারবে না, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। লাভ ক্ষতি পাওয়ার অধিকার তারা পাবে, লস বা প্রফিট যেটাই হোক না কেন তার অধিকার বা তার সমপরিমাণ বন্টন তাদেরকে করে দেওয়া হবে। এছাড়া মূলধনের ওপরে সুদ পাওয়ার অধিকার তারা পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তারা পাবে, ঋণের ওপরে সুদ তারা পাওয়ার অধিকার পাবে। অর্থাৎ কোনো পার্টনার বা কোনো অংশীদার যদি ব্যক্তিগতভাবে কারবার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং কারবারের স্বার্থে যদি প্রতিষ্ঠানে লোন দেয়, তো সেক্ষেত্রে কারবারের দ্বারা সেই পার্টনারকে, সেই অংশীদারকে লোনের ওপরে ইন্টারেস্ট দেওয়ার অধিকার সে পাবে বা ইন্টারেস্ট তাকে ফার্মের তরফ থেকে দেওয়া হবে। এছাড়া পার্টনাররা ক্ষতিপূরণের অধিকারও পাবে। কোনো কারণে যদি বিজনেসের ক্ষতি হয়, কারবারের সুনাম যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে যে ক্ষতিপূরণের কথা আদালত থেকে নির্ধারণ করা হবে, যদি কোনো পার্টনাররা যদি ক্ষতিপূরণের জন্য মামলা করে, আদালতের তরফ থেকে যদি কোনো প্রকার ক্ষতিপূরণের কথা যদি উল্লেখ করা থাকে, তাহলে সেই ক্ষতিপূরণগুলো তাদের অবশ্যই দিতে হবে। সেটা তাদের কর্তব্যের মধ্যে থাকবে বলেই পার্টনারশিপ ডিডের মধ্যে বা পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে সেই ধরনের লিগাল অব্লিগেশনগুলো, দায়বদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। এবার আমরা দেখব যে অংশীদারদের সঙ্গে তৃতীয় পক্ষের কি কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ রিলেশন উইথ থার্ড পার্টি। তো থার্ড পার্টি বলতে কি বোঝানো হয়েছে, যেটা আমরা এর আগের টপিকে ভিডিও চলাকালীন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তো সেটাই এবার আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 18-তে বলা হয়েছে যে অংশীদারি কারবারে তৃতীয় ব্যক্তির সাথে যে লেনদেন হবে সেটা যেন অবশ্যই আইন অনুযায়ী হয়। অর্থাৎ আইনের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বার্থে, প্রত্যেকটি অংশীদারের স্বার্থে যাতে কারবার পরিচালনা হয়। কারবার পরিচালনার জন্য যদি কোনো রকম পারচেস করা হয়, কোনো ইনভেস্ট করা হয়, কোনো প্রকার সেল করা হয়, তাহলে সেক্ষেত্রে কারবারের সাথে অংশীদারদের সাথে বাইরের কোনো ব্যক্তির যে সম্পর্ক স্থাপন হচ্ছে তাকে আমরা বলছি তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষ। যেমন ক্রেডিটার, ডেটার আর ইনভেস্টার। অর্থাৎ মহাজন যদি সেল করা হয়, তাহলে সেই সেলারের থেকে আমরা যে টাকা পাবো, কারবারের যে টাকা আসবে, তো তাদের মধ্যে একটি সুষম সম্পর্ক, একটি হেলদি রিলেশন তৈরি হয়। ইনভেস্টার যদি কোনো বাইরের থেকে কোনো ইনভেস্টার যদি কারবার পরিচালনার জন্য যদি এক্সটার্নাল ফান্ড দেয়, তাহলে তার সাথেও যে সম্পর্ক তৈরি হচ্ছে, তো সেই সকল সম্পর্কগুলো যেন সুষম সম্পর্ক হয়, হেলদি রিলেশন হয়। তো সেই সকল রিলেশনের কথাই এখানে বলা হয়েছে। তাই এখানে সেই সকল সম্পর্কের কথা বলা হয়েছে যেগুলো এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তো সেই সকল স্পেশাল রিলেশনের কথাই এবার আমরা আরেকটু বিশদে জানার বা বোঝার চেষ্টা করব। সেগুলো হলো লেনদেনগুলো যেন কারবারের স্বার্থে হয়, যেটা আমি আগেও বলেছি। লেনদেনগুলো যেন কারবারের স্বাভাবিক নীতিকে উল্লঙ্ঘন না করে, অর্থাৎ কোনোভাবেই কারবারের অস্তিত্বকে আঘাত না করে, কারবারের সুনামকে আঘাত না করে, অংশীদারদের অস্তিত্বকে বা অংশীদারদের স্বার্থকে যাতে ক্ষুণ্ণ না করে, তো সেই সমস্ত দিকে ধ্যান রাখতে হবে কারবারকে, অংশীদারদেরকে। এছাড়া সমস্ত লেনদেন প্রতিষ্ঠানের নামে হওয়া উচিত। কোনো পার্টনার যেন ব্যক্তিগতভাবে কোনো লেনদেন যেন না করে বা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে যেন কোনো লেনদেন যেন না করে, তাহলে সেটা কিন্তু ইললিগাল বলে ধরে নেওয়া হতে পারে। আর সেক্ষেত্রে যদি অন্য কোনো পার্টনার যদি সেই খবর তার কাছে যদি যায়, তাহলে সে পার্টনারের বা প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মামলা মোকদ্দমা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অচিরেই পার্টনারশিপ ফার্ম ভেঙে যেতে পারে। এছাড়া লেনদেনগুলোর প্রতি অংশীদারদের পারস্পরিক সম্পর্ক বা সম্মতি থাকা উচিত। অর্থাৎ তারা যে লেনদেনগুলো করবে সেগুলো যেন প্রত্যেকটি পার্টনাররা মিলিতভাবে করে, প্রত্যেকটি পার্টনারদের সেই সকল লেনদেনের প্রতি যেন সম্মতি থাকে। কেউ যেন একে অপরকে ওভারটেক করে নিজেদের ইচ্ছা মতো কোনো প্রকার লেনদেন যেন না করে, যাতে প্রতিষ্ঠানের স্বার্থহানি হয়, বিজনেসে এফেক্ট আসে, কারবারের সুনাম বা গুডউইল নষ্ট হয়, তো সেরকম কোনো পদক্ষেপ যেন অংশীদাররা বা পার্টনাররা গ্রহণ না করে, তো সেদিকে বিশেষ ধ্যান দিতে হবে। তো সেই সমস্ত লিগ্যাল অব্লিগেশনের কথাই পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবার আমরা দেখব যে পার্টনারদের কি কি অথরিটি বা ক্ষমতা রয়েছে। তো মূলত দু ধরনের ক্ষমতার কথা পার্টনারশিপ
অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা হলো ব্যক্ত ক্ষমতা বা এক্সপ্রেসড অথরিটি, আর আরেকটি হলো অব্যক্ত ক্ষমতা বা ইমপ্লাইড অথরিটি। তো এখন আমরা দেখব ব্যক্ত ক্ষমতা বা এক্সপ্রেসড অথরিটি কি। তো বলা হয়েছে যে অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী যদি কোনো অংশীদার নিজস্ব ব্যক্তিগত ক্ষমতা বলে এবং প্রতিষ্ঠানের স্বার্থে যদি কোনো কার্য সম্পাদন করে, তখন সেই ধরনের কার্য সম্পাদনের যে ক্ষমতা তাকে আমরা বলছি ব্যক্ত ক্ষমতা। যেমন প্রতিষ্ঠান পরিচালনার জন্য মূলধনের উৎস হিসেবে ঋণ নেওয়া বা লোন নেওয়া, অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার জন্য, কারবার পরিচালনার জন্য হেলদি ওয়েতে, সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে এবং আইনি নিয়ম নীতিগুলো মেনে চলে যদি কোনো অংশীদার নিজের ব্যক্তিগত ক্ষমতা বলে প্রতিষ্ঠানের স্বার্থে যদি কোনো প্রকার ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে বা কোনো ট্রানজ্যাকশনস করে, লেনদেন করে, তাহলে সেই সকল যে ক্ষমতা রয়েছে তাকে আমরা বলছি ব্যক্ত ক্ষমতা বা এক্সপ্রেসড অথরিটি। এবার আমরা দেখব অনুক্ত ক্ষমতা বা অব্যক্ত ক্ষমতা অথবা ইমপ্লাইড অথরিটি বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 19-এর 1 নম্বর উপধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বার্থে এবং কারবারের প্রকৃতি অনুযায়ী অংশীদার দ্বারা সম্পাদিত কাজের ফলে প্রতিষ্ঠান যদি কোনোভাবে দায়বদ্ধ থাকে, তাহলে অংশীদারের সেই দায়বদ্ধতামূলক ক্ষমতাকে বলা হয়েছে অনুক্ত বা অব্যক্ত ক্ষমতা। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতি, অর্থাৎ পার্টনারশিপ ফার্মের টাইপ অফ বিজনেস যদি নির্দিষ্টভাবে কিছু থাকে বা কোনো প্রকার টাইপ অফ বিজনেস যদি থাকে, আর সেই ধরনের টাইপ অফ বিজনেসকে অনুকরণ করে যদি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কোনো প্রকার কার্য সম্পাদন করা হয়, তাহলে কারবারের প্রতি অংশীদারদের যে দায়বদ্ধতা রয়েছে বা অংশীদারদের প্রতি কারবারের যে দায়বদ্ধতা রয়েছে, তো সেখানে সেই দায়বদ্ধতাকে পালন করতে গিয়ে যে ক্ষমতার তৈরি হয়, সেই ক্ষমতাকেই আমরা বলছি অনুক্ত ক্ষমতা বা অব্যক্ত ক্ষমতা। যেমন বিজনেসের একটি পার্টনারশিপ ফার্মের যদি বিজনেস টাইপ যদি ট্রেডিং বিজনেস হয়, অর্থাৎ কেনা বেচা করা মূলক বিজনেস যদি হয়, এক জায়গা থেকে কিনছে আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, তো সেই ধরনের কোনো দ্রব্য সামগ্রী যদি কোনো পার্টনার দ্বারা ক্রয় করা হয় প্রতিষ্ঠানের স্বার্থে এবং প্রতিষ্ঠানকে আরও অগ্রগতির ক্ষেত্রে, প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিগতভাবে একজন পার্টনারের, অংশীদারের যে কারবারের প্রতি যে দায়বদ্ধতাকে বোঝায়, আবার পার্টনারের প্রতি কারবারের প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা তৈরি হয়, তো সেই দায়বদ্ধতাকে কেন্দ্র করে যে ক্ষমতার তৈরি হয় তাকে আমরা বলছি অনুক্ত ক্ষমতা। যেমন পার্টনারশিপ ফার্মের যদি টাইপ অফ বিজনেস যদি গার্মেন্ট প্রোডাকশন করা হয় বা টেক্সটাইল বিজনেস হয়, তারা শুধুমাত্র জামা কাপড় কেনা বেচা করে বা জামা কাপড় উৎপাদন করে। এবার সেক্ষেত্রে কোনো পার্টনার যদি জামা কাপড়ের নাম করে যদি অন্য কোনো দ্রব্য সামগ্রী নিজের স্বার্থে পারচেস করে, ক্রয় করে কোম্পানির নাম দিয়ে বা কোম্পানির নামে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য পার্টনার বা অন্যান্য যে পার্টনাররা রয়েছে, অংশীদাররা রয়েছে, তো তারা অনুক্ত ক্ষমতার প্রয়োগ করা হয়েছে বলে যদি আদালতে মামলা মোকদ্দমা করে, যদি পার্টনারশিপ ফার্মটি রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বা তাকে বা সেই নির্দিষ্ট পার্টনারকে ক্ষতিপূরণ দিতে হতে পারে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট, অ্যাজ পার ল, অ্যাজ পার কোর্ট। এবার আমরা দেখব যে পার্টনারদের ক্ষমতার পরিবর্তন বলতে কি বোঝায় বা অল্টারেশন অফ অথরিটি বলতে কি বোঝায়। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 20-তে বলা হয়েছে যে ক্ষমতার পরিবর্তন করা তখনই সম্ভব যদি প্রতিষ্ঠানের স্বার্থে ক্রিয়া সম্পাদন করা হয়। অর্থাৎ যেটা আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করলাম, পুরো ভিডিওতেই আমরা যে সকল লিগ্যাল অব্লিগেশনসগুলো নিয়ে আলোচনা করেছি, যে আইনি বাধ্যবাধকতাগুলো নিয়ে আলোচনা করেছি, তো সেই অনুযায়ী এখানে 20 নম্বর সেকশনে পার্টনারশিপ অ্যাক্টের, তো এখানে বলা হয়েছে যে যদি প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কার্য সম্পাদন হয়, প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির জন্য কোনো কার্য সম্পাদন হয়, অন্যান্য পার্টনারদেরও তার থেকে প্রফিট হবে, মুনাফা হবে, সেই ধরনের যদি কোনো প্রকার কার্য সম্পাদন করে কোনো একজন নির্দিষ্ট পার্টনার, কোনো একজন নির্দিষ্ট অংশীদার, সকলের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য আবার সকলের স্বার্থের জন্য, তো সেক্ষেত্রে যদি সেই পার্টনারের ক্ষমতা যদি একটু বৃদ্ধি করতে হয়, তাহলে সেটাও কিন্তু করা সম্ভব হবে, যেটা সেকশন নম্বর 20-তে ডিটেলসে উল্লেখ করা হয়েছে। এছাড়া অনুক্ত ক্ষমতা যদি কোনোভাবে ভঙ্গ হয় বা কোনো পার্টনারদের অনুক্ত ক্ষমতার বিলোপ সাধন ঘটেছে, তো সেই ধরনের যদি কোনো প্রকার অধিকার প্রতিষ্ঠার জন্য সেই পার্টনার যদি আদালতে মামলা মোকদ্দমা করে, আইনি স্টেপস নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতিপূরণ সেই পার্টনারকে বহন করতে হবে এবং সেক্ষেত্রে অনুক্ত ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে ধরে নেওয়া হবে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট।
তো এই ধরনের যে লিগ্যাল অব্লিগেশনসগুলো রয়েছে, পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে যে ধরনের লিগ্যাল অব্লিগেশনসগুলো নিয়ে আলোচনা করলাম এবং এর পরেও যে লিগ্যাল অব্লিগেশনসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তো সেগুলোকে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এই ধরনের লিগ্যাল অ্যাক্টিভিটিসগুলো, লিগ্যাল অব্লিগেশনসগুলো, লিগ্যাল প্রসিজারগুলো মাথায় রেখেই তোমাদের পার্টনারশিপ বিজনেস করতে হতে পারে। আগামী দিনে তোমরা যারা বিজনেস করতে চাও বা তোমরা যারা বিজনেসের অংশ হিসেবে কাজ করতে চাও, তো সেক্ষেত্রে এই ধরনের যাবতীয় আইনি ধারা এবং উপধারাগুলোকে তোমাদের মনে রাখতে হবে। এছাড়া সেকশন নম্বর 21-এও অংশীদারদের আপৎকালীন বা জরুরি ক্ষমতার কথাও বলা হয়েছে। জরুরি ক্ষমতা কি? কোনো সময় বা অনেক সময় দেখা যায় যে কারবার পরিচালনার জন্য ফার্মের কাছে বা প্রতিষ্ঠানদের কাছে বা অংশীদারদের কাছে আর কোনো ক্যাপিটাল নেই, কোনো মূলধনই নেই, সমস্ত মূলধন কারবারে লগ্নি করা হয়েছে। তো সেক্ষেত্রে কারবার পরিচালনার জন্য আরও মূলধনের প্রয়োজন হবে, ফান্ডের প্রয়োজন হবে, ব্যাংকেও কোনো টাকা নেই। তো সেক্ষেত্রে কোম্পানির স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, অন্যান্য পার্টনারদের স্বার্থে যদি কারবার পরিচালনা করার জন্য প্রত্যেকটি পার্টনাররা, অংশীদাররা সম্মিলিতভাবে বা কোনো একজন পার্টনার যদি নিজের ক্ষমতা বলে প্রতিষ্ঠানের স্বার্থে যদি ব্যাংকের থেকে লোন নেয় বা বাজার থেকে লোন নেয়, যাতে কারবার পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা হেল্প হবে, তো সেই ধরনের যে ক্ষমতা, জরুরি অবস্থা, তো তাকে আইনের ভাষায় আমরা বলছি জরুরি ক্ষমতা। তো এই ধরনের জরুরি ক্ষমতার বিষয়েও পার্টনারশিপ অ্যাক্টের 21 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। এছাড়া পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে নাবালকের অংশীদারিত্বের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মাইনর পার্টনার হতে পারবে কিনা বা পার্টনার হলে তাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, তো সেই ধরনের লিগ্যাল অব্লিগেশনের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নাম্বার 11-তে বলা হয়েছে যে নাবালক ব্যক্তি কোনোভাবেই চুক্তিতে আবদ্ধ হতে পারবে না, তাই নাবালককে অংশীদার হিসেবে, অংশীদারি প্রতিষ্ঠানের অংশ হিসেবেও গ্রহণ করা হয় না। তবে অন্যান্য অংশীদারদের যদি সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে নাবালককে কেবলমাত্র বিশেষ কিছু সুবিধাভোগী বা অংশীদারিত্বের অংশ হিসেবে গ্রহণ করা হতে পারে। অর্থাৎ যেটা আমি আগেও বলেছিলাম যে নাবালক কোনোভাবেই কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারে না, কোনো মাইনর ব্যক্তি কোনোভাবেই চুক্তিতে আবদ্ধ হতে পারবে না, চুক্তি করতে পারবে না, বিজনেস অপারেট করতে পারবে না। তবে প্রতিষ্ঠানের বা পার্টনারশিপ ফার্মের অন্যান্য যে অংশীদাররা রয়েছে, অন্যান্য যে পার্টনাররা রয়েছে, তারা যদি চায় তাহলে সেই নাবালককে তারা অ্যাজ এ পার্টনার হিসেবে ইন্ট্রোডিউসড করতে পারে এবং সেক্ষেত্রে সেই নাবালককে কেবল কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। তবে সেই নাবালক দ্বারা কিন্তু কোনো চুক্তি হবে না, সে কোনো চুক্তির অংশ হতে পারবে না, সে কোনো কন্ট্রাক্টে সাইন করতে পারবে না, এই সকল কোনো আইনি অধিকার তাকে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত সে সাবালক না হচ্ছে। এবার আমরা দেখব যে নাবালকের কি কি অধিকার রয়েছে। তো সেই অধিকারের সম্বন্ধে পার্টনারশিপ অ্যাক্টের 30 নম্বর ধারার 2 নম্বর উপধারায় স্পষ্টভাবে সেই সকল যাবতীয় আইনি ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে। তো বলা হয়েছে যে অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে কেবল মুনাফা এবং সম্পত্তির মালিকানা ভোগের অধিকারই সেই নাবালক পাবে। এছাড়া হিসাবপত্র সে দেখতে পারবে এবং হিসাবের প্রতিলিপি পাওয়ার অধিকার পাবে। অর্থাৎ যে সকল অ্যাকাউন্টিংগুলো পার্টনারশিপ ফার্মে করা হচ্ছে, তো সেই সকল অ্যাকাউন্টিং রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন ব্যালেন্স শিট থাকে, ট্রায়াল ব্যালেন্স থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে, তো সেই ধরনের যে ডকুমেন্টসগুলো রয়েছে, তো তার একটা ডুপ্লিকেট কপি তাকে দেওয়া হবে শুধুমাত্র জানার জন্য যে ফার্মের মধ্যে কি কি ট্রানজ্যাকশনস হয়েছে, কি কি লেনদেন হয়েছে। আর সে শুধুমাত্র হিসাব দেখতে পারবে কিন্তু হিসাবের রক্ষণাবেক্ষণ করতে পারবে না, অর্থাৎ অ্যাকাউন্টিং করার অধিকার তাকে দেওয়া হবে না। এছাড়া পার্টনারশিপ অ্যাক্টের 30 নম্বর ধারার 4 নম্বর উপধারায় বলা হয়েছে যে মুনাফা এবং সম্পত্তি ভোগের অধিকার আদায়ের জন্য আদালতে সে কোনোভাবেই মামলা করতে পারবে না, কারণ যেহেতু সে নাবালক আর সাবালক হওয়ার পরেই সে সমস্ত অধিকারগুলো আইনত পাবে। অর্থাৎ যেটা তোমরা কন্ট্রাক্ট অ্যাক্টেও দেখেছো যে কোনো নাবালকের সাথে যেমন কন্ট্রাক্ট করা যাবে না, তেমনি কোনো প্রকার সুযোগ সুবিধা অধিকারও সে পাবে না, আর নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সে কোনোভাবেই আদালতের শরণাপন্ন হতে পারবে না, আইনি অ্যাকশন বা লিগাল অ্যাকশন সে নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সাবালক না হচ্ছে। তো এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে নাবালকের অধিকার রিলেটেড যে টপিকগুলো রয়েছে, তো সেগুলো সেখানে বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে নাবালকের কি কি দায়বদ্ধতা রয়েছে, কি কি লাইবিলিটিস রয়েছে। তো পার্টনারশিপ অ্যাক্টের সেকশন নম্বর 30-এর 3 নম্বর উপধারায় বলা হয়েছে যে নাবালকের প্রতিষ্ঠানের প্রতি কোনো ব্যক্তিগত দায়বদ্ধতা থাকবে না, কেবলমাত্র প্রতিষ্ঠানে তার যে লাভের বা সম্পত্তির অংশ রয়েছে
সে শুধুমাত্র তার জন্যই দায়বদ্ধ থাকবে। আর নাবালককে দেউলিয়া বলে ঘোষণা করা যাবে না। তবে কারবার যদি দেউলিয়া বলে ঘোষিত হয় তাহলে নাবালকের অংশ নাবালকের প্রতিনিধি হিসাবে সরকারি তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তরিত করা হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই নাবালক সাবালক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি পার্টনারশিপ ফার্ম বা কারবার যদি দেউলিয়া হয়ে যায়, যদি কারবার যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সময়সীমা অবধি সেই নাবালকের যে অধিকার, যে প্রফিটের পার্সেন্টেজ, যে সম্পত্তির পার্সেন্টেজগুলো ফার্মের মধ্যে গচ্ছিত ছিল, তো সেগুলো সে তখনই পাবে যখন সে সাবালক হবে। আর নাবালক অবস্থায় তার সমস্ত অধিকারগুলো, তার সমস্ত পাওনাগন্ডাগুলো সেই নাবালকের যে সরকারি তত্ত্বাবধায়ক রয়েছে তো তার কাছে গচ্ছিত থাকবে, তার কাছে হস্তান্তরিত করা হবে। তো এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ধরনের লিগাল অব্লিগেশনস, এই ধরনের আইনি ধারা এবং উপধারাগুলো মাইনর রিলেটেড যে টপিকগুলো রয়েছে তো সেগুলো পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এই ছিল পার্টনারশিপ অ্যাক্ট রিলেটেড বিস্তারিত আলোচনা। আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম, এখন ভিডিও শেষেও আবারও বলছি, তোমরা যখনই অ্যাকাউন্টেন্সির সাথে সিএলপিএ তোমাদের যাদের যাদের রয়েছে, তো তোমরা যখনই অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিএ পড়বে তখন দুটো বুকস একসাথে নিয়ে পড়বে এবং একসাথে দুটো টপিকগুলোকে অর্থাৎ থিওরিটিক্যাল টপিকগুলোকে তোমরা একসাথে পড়বে যাতে অযথা সময় নষ্ট না হয়। দুটো সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে সময় যাতে দিতে না হয়, তো সেই দিকে মাথায় রেখে তোমরা পড়াশোনা করবে। এতে তোমাদের অনেক টাইম সেভ হবে, তোমরা অন্য কোনো টপিকে তোমরা মাথা লাগাতে পারবে। তো এইভাবে তোমাদের স্মার্টলি পড়াশুনো করতে হবে। তো আজকের ভিডিওতে খুবই বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে পার্টনারশিপ অ্যাক্ট নিয়ে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি দেখবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।